ये माया है माया, मैथ्स की माया। हेलो एवरीवन, वेलकम बैक टू स्वीट स्वीट प्यारा सा আমজা ম্যাথমেটিক্স একাডেমি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আমরা আজকে চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন থিঙ্কিং নিয়ে। চ্যাপ্টারটির নাম হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, ইন ইংলিশ থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। তো আজকে আমরা প্রথমে এই চ্যাপ্টারটি সম্বন্ধে বেসিক্স ধারণা শিখব, ইন্ট্রোডাকশন লেভেলে আলোচনা করব। তারপরে একটি উপপাদ্য আছে, সেই উপপাদ্য নিয়ে সম্পূর্ণ ভালো করে আলোচনা করব। তো তোমরা যদি ওই উপপাদ্যটির মজাটি নিতে চাও তো তোমাদের যেতে হবে বোর্ডে, আমাকেও যেতে হবে। তো চলো আর লেট কিসের, শুভ কাজে দেরি করতে নেই। সো लेट्स गो। मैथ्स नहीं तो मैं भी नहीं, इसलिए मैथ्स के साथ हमेशा दोस्ती रखना पड़ेगा। इसलिए तो दोस्ती निभाने के लिए मैं हमेशा यहाँ पर आता हूँ। তো আমরা প্রথমে বৃত্ত সম্বন্ধে আলোচনা করব, বৃত্তের কিছু কিছু বেসিক্স আলোচনা করব, যেগুলো আমরা অলরেডি আগে জেনেছি, তবুও আমরা একটু কী করব, মনে করব, বৃত্ত অঙ্কন করব। সাপোজ এটা একটা বৃত্ত, তো এটা আমরা সবাই জানি এটা একটা বৃত্ত। আমার বৃত্তটা যা হয়েছে না, দারুণ হয়েছে। এটা একটা বৃত্ত, বৃত্তটার এটা কি বলে, কেন্দ্র বলে। কি বলে এটাকে? কেন্দ্র বলে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কেন্দ্র, এটা তোমরা সবাই জানো। এই যে গোল দাগটা, এই যে বৃত্তাকার দাগটা, এই দাগটা বলা হয় পরিধি, এটাকে বলা হয় পরিধি। এই যে বিন্দুটা, তাকে বলা হয় কেন্দ্র। কি বলা হয় এটাকে? কেন্দ্র। যদি কোনো বৃত্তে পরিধির উপর দুটো বিন্দু থাকে, সেই বিন্দু দুটো যদি যোগ করা হয়, তাহলে দেখো একটা সরল রেখা পাওয়া যাচ্ছে। এই যে সরেখাটা, এই সরেখাটা বলা হয় জ্যা। কী বলা হয় এটাকে? জে, বর্গের যে জফলা আকার, জ্যা। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে জ্যা। ক্লিয়ার? তাহলে আমরা জেনে গেলাম এই যে সরেখাটা, এটাকে বলা হয় জ্যা। এটার আমরা একটা নাম দিই এ বি, এ বি একটা জ্যা। এবার যদি এখানে একটা আরেকটা নাম দিই পি সাপোজ, তাহলে এই যে এ পি বি, এটা কি হচ্ছে? একটা বক্ররেখা হচ্ছে। দেখো এ পি বি, এটা একটা বক্ররেখা। আর এই যে পরিধি, পরিধির একটা অংশ হচ্ছে এই বক্ররেখাটা, এ পি বি, এটার নাম হচ্ছে বৃত্তচাপ। কি এটা কি বলে? বৃত্তচাপ বলে। এটা কি বলে? বৃত্তচাপ। যদি উপর দিকে আরেকটা পয়েন্ট দিই আমরা কিউ বিন্দু, তাহলে কী হবে? এ কিউ বি। এই যে এ কিউ বি, এই অংশটা এ কিউ বি, এটাও কিন্তু একটা বৃত্তচাপ, এটাও একটা বৃত্তচাপ। এবার দেখো এ পি বি, এটা বৃত্তচাপ, তো এটা কিন্তু ছোট। এ পি বিটা কি? ছোট। আর এ কিউ বি এটা হচ্ছে বড়। তাহলে ছোট বৃত্তচাপটার একটা নাম আছে, বড় বৃত্তচাপটারও একটা নাম আছে। ছোট বৃত্তচাপটার নাম হচ্ছে উপচাপ। কি বলে এটাকে? উপচাপ, উপচাপ। আর বড় বৃত্তচাপ, এই যে এ কিউ বি, এটার নাম হচ্ছে অধিচাপ। বুঝতে পেরেছো? এটার নাম হচ্ছে অধিচাপ। বৃত্তচাপ আছে একটা, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। যদি মাথাটাতে তুমি একটা বক্ররেখা দিয়ে দাও, একটা ছোট্ট একটা বাঁকা রেখা দিয়ে দাও, তাহলে কী হবে? ওটা কী বোঝাবে? ওটা হচ্ছে বৃত্তচাপের। ঠিক আছে? যদি আমরা লিখি যে এ পি বি আর এরকম দিয়ে দিলাম, তার মানে এটা কী বোঝাচ্ছে? যে এ পি বি একটা বৃত্তচাপ হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যে বৃত্তচাপ হলো, ব্যাস বৃত্তচাপগুলো বোঝা গেল। এইবারে আমরা শিখব যে কোনটা বৃত্তস্থ কোণ আর কোনটা কেন্দ্রস্থ কোণ। দেখতে থাকো। শিখব বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কী জিনিস। তার আগে আরেকটা ছবি আঁকতে হবে, আরেকটা বৃত্ত অঙ্কন করি। এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটা আমরা অলরেডি কেন্দ্র জেনে ফেলেছি, মাঝের বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। বৃত্তচাপ একটা নিই এ বি, আর এখানে একটা পয়েন্ট পি, তাহলে এ পি বি এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর যদি অপারের দিকে এ পি বি বৃত্তচাপ বাদে, এ পি বি বৃত্তচাপ বাদে এই বৃত্তচাপের উপর কোনো পয়েন্ট নেব না, এই পয়েন্ট বাদ দিলে, এই বৃত্তচাপটা বাদ দিয়ে যদি অপার দিকে বিপরীত দিকে যদি কোনো একটা পয়েন্ট নিই, সাপোজ সি বিন্দু নিলাম, তাহলে যদি এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটার দুটো প্রান্ত বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই বৃত্তচাপটার দুটো প্রান্তবিন্দু যদি ওই বিন্দু গিয়ে যোগ হয়, যদি সি বিন্দুতে গিয়ে যোগ হয়, তাহলে দেখো ওই বৃত্তচাপে একটা কোণ তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে? কোণ তৈরি হচ্ছে। এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে কোণটা, এই কোণটার নাম কী বলা হয়? এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কি বলবো? কোণ এ সি বি, এ সি বি, এই কোণটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। কার উপর? কোন বৃত্তচাপের উপর?
APB বৃত্তচাপের ওপর, APB বৃত্তচাপের ওপর কোণ ACB হলো সম্মুখ বৃত্তস্থ কোণ। কোন বৃত্তচাপটা সম্মুখ? APB বৃত্তচাপের ওপর সম্মুখ বৃত্তস্থ কোণ হলো ACB, এটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। একই রকম যদি এইখানে একটা পয়েন্ট থাকে সাপোজ D, তাহলে যদি A পয়েন্টটা আর D পয়েন্টে যুক্ত করি তাহলে দেখো আর একটা কোণ পড়ছে, সেম ব্যাপার, তখন কী বলবো? কোণ ADB, এটাও কি যাবে? APB বৃত্তচাপের উপর সম্মুখ বৃত্তস্থ কোণ। ক্লিয়ার হয়ে গেছে? এইবারে যদি এই বৃত্তচাপের উপর এই যে দুটো প্রান্তবিন্দু আছে, সেই দুটো প্রান্তবিন্দু যদি গিয়ে নিয়ে কেন্দ্রে যোগ হয়, কেন্দ্রবিন্দুতে, তাহলে কেন্দ্রে দেখো একটা কোণ তৈরি হচ্ছে। এই বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু, সেই দুটো প্রান্তবিন্দু যদি কোথায় যোগ হয়? গিয়ে নিয়ে কেন্দ্রে যোগ হয়, AP, তাহলে এটা যদি ও নাম দিই তাহলে AOB, এইখানে একটা কোণ তৈরি। দেখো এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। কোন বৃত্তচাপের উপর? অবশ্যই APB বৃত্তচাপের উপর সম্মুখ, তার সামনের দিকে আছে, এই যে বৃত্তচাপ তার সামনের দিকে আছে, তার জন্য কি বলবো? APB বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো AOB। কি নাম কোণটার? কোণ AOB। কোন বৃত্তচাপের উপর? APB বৃত্তচাপের উপর। তাহলে আমরা বুঝে গেলাম বৃত্তস্থ কোণ কী জিনিস, কেন্দ্রস্থ কোণ কী জিনিস। এই যে বৃত্তস্থ কোণ, এই কোণটারই আরেকটা নাম হচ্ছে পরিধিস্থ কোণ। কি নাম ইয়ার? পরিধিস্থ কোণ। বৃত্তস্থ কোণের আরেকটা নাম হচ্ছে পরিধিস্থ কোণ। বোঝা যায় ব্যাপারটা? এইবারে আমরা কি জানবো? যে একটা উপপাদ্য, যে খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, পরীক্ষার জন্য তো বলতেই হবে না, ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্যটি। কী হচ্ছে? যে একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে কি? এই যে কেন্দ্রস্থ কোণটা, সেই কেন্দ্রস্থ কোণটা কী হয়? যে কোনো বৃত্তস্থ কোণের কিন্তু বৃত্তচাপটা কিন্তু সেম হতে হবে, একই বৃত্তচাপের উপর। APB বৃত্তচাপের উপর যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে, সেই কেন্দ্রস্থ কোণটা APB বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। মানে যদি আমরা বৃত্তস্থ কোণ সাপোজ যদি ধরে নিই 30 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণটা কত হবে? 60 ডিগ্রি। বৃত্তস্থ কোণ যত হবে তার ডবল হবে, দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা। ওই উপপাদ্যটা এবার আমরা করব। তো চলো শুরু করি, ভীষণ ইম্পর্টেন্ট। এইবার আমরা চলে এসেছি উপপাদ্যটি প্রমাণ করার জন্য। উপপাদ্যটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো একদম শেষ পর্যন্ত। কি বলছে? একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা প্রমাণ করার জন্য আমাদের কী করতে হবে? একটা গোল ছবি আঁকতে হবে, একটা বৃত্তের ছবি আঁকতে হবে, তাই না? তাহলে একটা ছবি আঁকা যাক। এটা একটা বৃত্ত। এই বৃত্তটার একটা কেন্দ্র আমরা ধরেছি O বিন্দু, এর উপর একটা বৃত্তচাপ ধরছি APB, এর উপর একটা বিন্দু ধরছি C বিন্দু। তাহলে কি হবে? একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করতে হবে প্রথমে, আর একটা কেন্দ্রস্থ কোণ। দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ হয়ে গেছে, বৃত্তস্থ কোণ হয়ে গেছে। O বিন্দু এটা ধরে নিলাম, তাহলে AOB এটা কেন্দ্রস্থ কোণ, আর ACB এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। যে কোনো বৃত্তের উপপাদ্য কিংবা যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের 4টা পয়েন্ট করতে হয়। ফার্স্ট হচ্ছে প্রদত্ত, 2 নম্বর প্রামাণ্য, 3 নম্বর অঙ্কন, আর 4 নম্বর হচ্ছে প্রমাণ। এই 4টা স্টেপ আমাদের ফলো করতে হবে যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্যে। তো ফার্স্ট স্টেপ কি হচ্ছে? প্রদত্ত। প্রথমে আমরা কি লিখব? এখানে প্রদত্ত লিখব। প্রদত্ততে কি কি লিখতে হয়? আমাদের যে বিবৃতিটা আছে সেই বিবৃতিটাতে কি কি দেওয়া আছে সেইগুলো লিখতে হয় আমাদের প্রদত্ততে। তাহলে এই যে প্রদত্ততে কী কী লিখবো বলো তো? কী দেওয়া আছে? যে আমরা কী লিখবো? যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের APB বৃত্তচাপের উপর, APB বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে? কোণ AOB, AOB এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ কোনটা? ACB, এবং কোণ ACB হলো বৃত্তস্থ কোণ। এটা আমাদের আছে, এইগুলো দেওয়া আছে, তার জন্য আমরা কী করলাম? এটা প্রদত্ততে আমাদের লিখতে হয়।
ঠিক যে বিবৃতিটা যেটা দেওয়া আছে সেটা একটু নিজের মতো করে ভাষাতে গুছিয়ে গুছিয়ে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের প্রদত্তর কাজ। তার মানে আমাদের প্রদত্তর কাজ হয়ে গেল। নেক্সট এবার কী করতে হবে? প্রামাণ্য। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হয়? প্রামাণ্য মানে কি আমাদের প্রমাণ করতে হবে, সেইটা হচ্ছে প্রামাণ্যতে লিখতে হয়। তাহলে কি লিখব? প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কী প্রমাণ করতে হবে? যে এই যে কেন্দ্রস্থ কোণটা, কী নাম কেন্দ্রস্থ কোণটার? এ ও বি। কোণ, এটা হচ্ছে কোণ চিহ্ন এ ও বি। এ ও বি, এই যে কেন্দ্রস্থ কোণটা সেইটা কী হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণ কে বটে? এ সি বি। এ সি বি অবশ্যই কোণ চিহ্ন, আর এই যে বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ হবে, মানে ওর সঙ্গে 2 গুণ করে দিতে হবে। তার মানে কী হলো? এই যে এ ও বি এটা কী হবে? 2 × ACB। এটার আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেছে? তার আমাদের প্রামাণ্য যে স্টেপটা সেটা হয়ে গেল। তার মানে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ কমপ্লিট। এইবার আবার কী করব? অঙ্কন। অঙ্কন কী করতে হয়? তার আগে আমরা এটা মুছে দিই। অঙ্কন হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্য নিয়ে আমরা নিজের থেকে একটা সাহায্য নেব। কোনো একটা উপপাদ্যকে প্রমাণ করার জন্য আমরা কী করব? নিজের মতো সাহায্য করে নিয়ে কিছু অঙ্কন করতে হয়, নিজের সাহায্যের জন্য, নিজের স্বার্থে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অঙ্কন কী করব? এখানে অঙ্কন করব এই যে সি বিন্দু আর ও বিন্দু আছে, সি বিন্দু আর ও বিন্দু আমরা যুক্ত করে দেবো। সি আর ও যুক্ত করে দিলাম, আর এইটাকে একটু বাড়িয়ে দিলাম, বর্ধিত করে দিলাম। ডি বিন্দু, সাপোজ এখানে এটার বিন্দুটা হচ্ছে ডি, তাহলে সি কমা ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এটা কি? এটা হচ্ছে আমাদের অঙ্কন। সি কমা ও যুক্ত করে, সি কমা ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কও কমপ্লিট হলো, অঙ্কন কমপ্লিট হয়ে গেল। এইবারে মেন পার্ট, যেটা হচ্ছে প্রমাণ। এই স্টেপটাতে আমাদের ম্যান নাম্বারটাও থাকে। ম্যান জিনিসটা হচ্ছে উপপাদ্যের ম্যান ভাইটাল পয়েন্ট হচ্ছে এটা প্রমাণ। তাহলে এবারে প্রমাণ করব। প্রমাণ দেখো ভালো করে, আমরা একটা ত্রিভুজ দেখতে পেয়েছি, ত্রিভুজ এ ও সি। এই যে এই ত্রিভুজটা এ ও সি, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান। কেন সমান স্যার? কারণ দেখো এই যে এটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, এ থেকে ও পর্যন্ত এটা হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, আবার সি থেকে ও পর্যন্ত এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি তো যে কোনো বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধ সমান হয়, তার মানে কী হবে? এটা আর এটা সমান হবে। তাহলে কী লিখব? ত্রিভুজ এ ও সি থেকে পাই, কি পাই? এ ও সমান ও সি। এই দুটো কেন সমান হলো? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তেরই ব্যাসার্ধ, তাই না? একটা বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এরা কী করব? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ভাই ভাই, এরা হচ্ছে ভাই ভাই, তার জন্য এরা পরস্পর সমান। তার মানে এই যে ত্রিভুজটা এ ও সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দুটা বাহু সমান, দুটা বাহু সমান হয়ে গেল। আমরা জানি, এটাও জানি, কোনো ত্রিভুজের দুটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। বুঝতে পারছো? দেখো এইটা আর এটা কিন্তু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো বটে। এই যে বাহুটা তার বিপরীত কোণ হচ্ছে এটা, এই যে বাহুটা তার বিপরীত কোণ ওই দিকে আছে, দেখো এটা। তার মানে এই দুটো কোণও সমান হবে। তাহলে আমাদের কি এ ও সমান ও সি হয়েছে। এ ও যে বাহুটা তার বিপরীত কোণ কোনটা? এটা। এই কোণটার নাম কি? এ সি ও। তার মানে কী লিখব? কোণ এ সি ও সমান ও সি। এর বিপরীত কোণ কোনটা? এই কোণটা, ও এ সি। কোণ ও এ সি কেন সমান হলো? কারণ কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। ব্যাস, বোঝাচ্ছি ব্যাপারটা। এইবারে আমরা বুঝে গেলাম যে এই কোণটার এই কোণটা সমান। এইবারে একটা পার্ট আসছে, এটা মুছে দিই। এটা ভালো করে তোমরা লিখে নাও, ভিডিওটি পজ করে, বাস এটা মুছে দিলাম। এইবার দেখো
এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে এই ত্রিভুজটা এ ও সি, এই যে এই ত্রিভুজটার কি, এটা হচ্ছে বহিস্থ কোণ। এই ত্রিভুজটা তোমরা একটু মুছে দাও, ছাড়ো, এর সঙ্গে আমাদের এখন কাজ নেই। তাহলে দেখো এইটা হচ্ছে বহিস্থ কোণ, মানে কি বাইরের কোণ। কোন একটা যদি ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজে যদি একটা সরাকে আমি বাড়িয়ে দিই, তাহলে বাইরে দিকে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। কী বলে এটাকে? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ আমাদের কী হয়? অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান হয়। এটাও কিন্তু আমাদের ক্লাস 8-এ ছিল পদ্ধতি। যদি এই কোণটা 50 ডিগ্রি হয়, যদি এই কোণটা 20 ডিগ্রি হয়, তাহলে কী হবে? এই দুটো কোণের যোগফলের সঙ্গে এই বহিস্থ কোণটা সমান হয়, মানে এটা কত হবে? 70 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ কি? অন্তস্থ বিপরীত ত্রিভুজটির ভিতরে যে ভিতরে কোণগুলো, অন্তস্থ কোণ মানে ভিতরে কোণগুলো, এই বহিস্থ কোণটা কী হচ্ছে? অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের। এই কোণটা কিন্তু হবে না, এই কোণটার সন্নিহিত কোণ এটা। তাহলে সন্নিহিত কোণ বাদ দিয়ে বাকি যে দুটো কোণ তাদের যোগফলের সঙ্গে সমান হয়। তাহলে দেখো এইখানে একটা কোণ পাওয়া যাচ্ছে, দেখো এটা হচ্ছে বহিস্থ কোণ এই ত্রিভুজটার এ ও সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার কোণ এ ও ডি, এটা একটা কি? বহিস্থ কোণ। তাহলে কী করবো? বহিস্থ কোণ এ ও ডি কী হবে? এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে কী হবে? কী লিখবো এটা? এই কোণটার নাম কি বটে? এ সি ও প্লাস ও এ সি বা কোণ এ ও ডি। আর আমরা একটু আগে জানলাম যে এই কোণটা আর এই কোণটা সমান হয়, ঠিক, যেটা আমরা মুছে দিলাম এখনই। তাহলে এ ও ডি সমান এই যে এ সি ও আছে, এসিও যেমন আছে তেমনই থাকলো, এসিও থাকলো, আর এই যে ও এ সি, এটা এই কোণটা যে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, কারণ এই যে এই কোণটা, এটা যে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, কারণ এই দুটো কী বটে? পরস্পর সমান। একটু আগে করলাম, যেটা মুছে দিলাম এখনই। তাহলে এ সি ও, তার মানে অ্যাকচুয়ালি কী পাওয়া গেল? কোণ এ ও ডি সমান, দেখো এসিও দুটা, তার মানে কী যাবে? 2 কোণ এসিও দুবার যোগ হয়ে গেল। তো তার মানে কী হচ্ছে? এসিও দুবার হলে কী হবে? এটা 2 ইন্টু কোণ এসিও। তার মানে এই যে কোণটা, সেই কোণটা কী হলো? এই কোণটা দেখো ডবল হয়ে গেল, এসিও। তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এটার জায়গায় এটা লিখলেন, এটার জায়গায় তো এটা লেখা যেত। এই কোণটার জায়গায় আমি ওএসি লিখতেই পারতাম। তাহলে কী হচ্ছে? আমার তো এই বৃত্তস্থ এখানে কেমন আছে? এখানে আমাদের ছবিটা এরকম ছিল, ঠিক ছিল কি না? তাহলে আমার এই কোণটা দরকার, বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটাই তো নিতে হবে না? এই কোণটা নিতে হবে, এদের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, তার জন্যে আমরা এ সি ও রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। মনে রাখো এ ও ডি, এটা আমরা এখানে লিখে রাখি, এ ও ডি এটা কি হলো? 2 ইন্টু কোণ এ সি ও, এটা 1 নাম্বার, ঠিক আছে? কারণ এটা আমরা মুছে দেবো, ঠিক আছে? এখানে আমরা লিখে রাখলাম। এইবার দেখো, তার মানে কি পেলাম? এ ও ডি এই কোণটা কী হচ্ছে? এ এর ডবল। একইভাবে আরও তো লিখবো নাই, সেম ওই ত্রিভুজের জন্য এবারে একইভাবে বিওডি, এই যে এই কোণটা কোণ বিওডি কী হবে? এই কোণটা ডবল হবে এটার, 2 ইন্টু কোণ বি সি ও হবে কি না? সেম যেমন এই কোণটা এটার ডবল হলো, সেমভাবে এই কোণটা কী হবে? এটার ডবল হবে। একইভাবে প্রমাণ করা যায়, তো তার লিখে লাভ কি? বোকাদের মতো লিখবো না তো। এটা হচ্ছে 2 নাম্বার, বুঝা গেছে? এই যে তাহলে আমরা পেয়ে গেছি এখানে 1 নাম্বার, আর এখানে পেলাম 2 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বার এবার কী করবো? যোগ করে দেবো। কী করবো? যোগ করে দেবো। তাহলে দেখো বাঁ দিকেগুলোর সঙ্গে বাঁ দিকেগুলো যোগ হয়, এওডির সঙ্গে বিওডি যোগ হবে, তাহলে 1 প্লাস 2 করে পাই কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান, এবারে সমানের ডান দিয়ে কী আছে? সমানের এটা সমানের ডান দিয়ে কী আছে? এটা আছে 2 ইন্টু কোণ এ সি ও প্লাস 2 ইন্টু কোণ বিসিও। তার মানে কী হচ্ছে? দেখো তো ভালো করে, একদম কিন্তু প্রমাণটা এসে গেছি, একটু ওয়েট করা, ভালো করে দেখো। এ ও ডি আর বিওডি, এ ও ডি মানে এটা, আর বিওডি মানে এটা, এই দুটো যদি কোণ আমরা যোগ করে দিই তাহলে কী পাবো? পুরোটা পাচ্ছি না? একদম পাচ্ছি। তার মানে কী লিখবো? এ ও বি লিখবো। এই দুটা কোণের জায়গায় কী হচ্ছে? এ ও বি সমান, দেখো দুটা থেকে 2 কমন নেওয়া যাবে, দুজনের কাছে 2 আছে, তাহলে 2 কমন নিলে কী থাকছে? এসিও আর বিসিও। যদি 2 কমন নিয়ে নিই, এই এর কাছেও 2 আছে, এর কাছেও 2 আছে, তাহলে 2 কমন, তার মানে কে পড়ে থাকছে? এসিও আর বিসিও পড়ে থাকছে। তাহলে এ সি ও মানে এই কোণটা, আর বিসিও মানে এই কোণটা,
এই কোণটা আর এই কোণটা যোগগুলি কী হবে পুরোটা পাওয়া যাচ্ছে দেখো এ সি বি, তাহলে আমি ওই কী লিখতে পারি ওই দুজনের জায়গায় এ সি বি লিখতেই পারি। তাহলে এইটাই আমাদের ছিল প্রমাণে, দেখো একদম প্রামাণ্যত আমি লিখে দিয়েছিলাম। তাহলে এ ও বি মানে এই কোণটা কী হলো এ সি বির ডবল এ সি বি, এ সি বি এই পুরো কোণটা তার ডবল হয়ে গেছে। তার মানে কী হলো এই যে কেন্দ্রস্থ কোণটা সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বোঝা যাচ্ছে ব্যাপারটা? খুবই ইজি প্রসেস ছিল। তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবারে আমরা পরের ভিডিওতে এই উপপাদ্যটিরই কিছু সম্বন্ধে আলোচনা করব, কিছু প্রয়োগ আলোচনা করব, কিছু অঙ্ক করব। তো আজকে এইখানে, এবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল। বাই বাই।